আজ 14 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায় আমি অনুপম দেব আছি এডিটর স্পিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আজ পহেলা বৈশাখ, বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করছে সারা দেশ। চারুকলার মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল, স্বাধীনতা বিরোধীদের হটিয়ে দেওয়ার অঙ্গীকার। নববর্ষেও প্রচারণায় সিটি নির্বাচনের প্রার্থীরা, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ। নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, বিএনপিকে নাশকতা থেকে সরে আসার আহ্বান। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে খালেদা জিয়া। আজ পহেলা বৈশাখ, পুরনোকে সরিয়ে নতুনের জয়গানের দিন। ভোরের আলো ফুটতে না ফুটতেই রমনার বটমূলে শারদ সেতারের মূর্ছনায় শুরু হয় বর্ষবরণের আবাহন। সামিল হয় হাজারো মানুষ। ঐতিহ্যবাহী এই আয়োজনে নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান ছায়ানট অধ্যক্ষ সঞ্জিদা খাতুন। বৈশাখ এসো এসো, 15 বছর পর বর্ষবরণ আয়োজনে ছায়ানট শিল্পীরা গাইলেন রবীন্দ্রনাথের অনবদ্য এ গান। সবশেষ গাওয়া হয় 2000 সালে। 2001 সালে গানটি শেষ পর্যায়ে থাকায় জঙ্গি হামলায় পণ্ড হয় বর্ষবরণ অনুষ্ঠান, আর গাওয়া হয়নি গানটি। এবার অনুষ্ঠান ভাবনার সঙ্গে মিলে যাওয়ায় আবার শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হলো সেই মূর্ছনা। ছায়ানটের এই আয়োজন প্রতি বছরই হয় বিষয়ভিত্তিক। বর্তমান প্রেক্ষাপটে তাদের এবারের প্রতিপাদ্য শান্তি, মানবতা, মানুষের অধিকার। তাই গানের সুরে সুরে উচ্চারিত হলো তারই জয়গান। 2 ঘন্টার আয়োজনের প্রতিটি গানই ছিল ইঙ্গিতবহ, ছিল অন্ধকার পেরিয়ে আলোর পথে যাওয়ার আহ্বান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছায়ানটের অধ্যক্ষ সঞ্জিদা খাতুন নাশকতা বন্ধ করে সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দেন। উপযোগী মানবিক সমাজ গড়তে হবে আমাদের। মানব জাতিকে সত্য, ন্যায়, কল্যাণের পথে চলে প্রকৃত মানুষ হবার সাধনা করতে হবে। সেই অভিযাত্রার শপথ নেবার দিন আজ। নববর্ষ আবাহনে পঞ্চকবি ছাড়াও গাওয়া হয় সলিল চৌধুরী, রশিদ উদ্দিন, লালন শাহ সহ চিরায়ত বাংলার গান। রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির ওপর পাকিস্তানি আগ্রাসনের প্রতিবাদে 1374 বঙ্গাব্দ 1967 সাল থেকে রমনার বটমূলে বর্ষবরণ উৎসব শুরু করে ছায়ানট। এ উৎসব আজ জাতীয় প্রতীকে রূপ পেয়েছে। ভাষা এবং সংস্কৃতির শেকড়ের শক্তি নিয়ে বাঙালি এগিয়ে যেতে চায় অনেক দূর। আনন্দলোক, মঙ্গলালোকের যে সুর আজ ধ্বনিত হচ্ছে বাঙালির জীবনে, তা বয়ে যাক প্রতিক্ষণ, প্রতিদিন। গত বছরের জীর্ণতা যেন আর ফিরে না আসে নববর্ষে, এই প্রার্থনায় সবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ছিল এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য। সকাল 9টায় নতুন বছরকে বরণ করে নিতে চারুকলা অনুষদের সামনে থেকে বেরোয় শোভাযাত্রা। এবারের স্লোগান ছিল, অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। বছরের প্রথম সূর্যোদয়, ঢাকের শব্দে মুখর হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণ। গত 2 যুগে বাংলা নববর্ষ বরণের এক অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে এই মঙ্গল শোভাযাত্রা। এবার শোভাযাত্রা শুরু হয় 12টি ত্রিমাত্রিক কাঠামো নিয়ে। সমৃদ্ধির প্রতীক হিসেবে হাতি, ঘোড়া, মাছ, বাঘ সহ টেপা পুতুল ছাড়াও ছিল 3টি পাখি। ঢোল, ডুগি, একতারা আর দেশি বাদ্যযন্ত্র নিয়ে বাহারি সাজে সজ্জিত হয়ে যোগ দেয় সর্বস্তরের মানুষ। বাংলা সংস্কৃতিটাকে আমরা যেন সারা জীবন এইভাবেই আমরা স্বাগত জানাতে পারি। ঈদের মতো আমাদেরও একটা খরচ হয়, দেখা গেছে মোটামুটি কম হোক আর বেশি হোক একটা খরচ হয়, সবাইকে নতুন পোশাক দেওয়া লাগে।
আয়োজকরা জানালেন, ধর্ম ও রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে গ্রামীণ কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে স্বতঃস্ফূর্ত এমন শোভাযাত্রা পৃথিবীতেই বিরল। আপনি দ্বিতীয় কোনো উৎসব দেখান আমাদের দেশে, যে উৎসবটার সাথে এর তুলনা হয়, অলমোস্ট এক যুগ হলে একটা ট্রেডিশনে দাঁড়িয়ে যায়, সেখানে 2 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। আর দ্বিতীয়ত যেটা বলেছি যে আমাদের যে লোক ঐতিহ্য, সেই লোক ঐতিহ্যকে ধারণ করে আমরা এগোচ্ছি। সুতরাং এই ধারণ করার মধ্যে দিয়ে আমাদের হাজার বছরের সংস্কৃতিকে সম্পৃক্ত করে নেওয়ার বিষয়টা আমার মনে হয় খুব সার্থকভাবেই হয়েছে। 27তম এই শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি চত্বর হয়ে আবার চারুকলা এসে শেষ হয়। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ করছে সারা দেশ। আবহমান বাংলার নানা লোকজ প্রতীক দিনের শুরুতেই বেরিয়েছে মঙ্গল শোভাযাত্রা। কোথাও কোথাও বসেছে বৈশাখী মেলা, রয়েছে ঐতিহ্যবাহী লোকক্রীড়ার আয়োজন। দিনের শুরুতেই শোভাযাত্রায় অংশ নেয় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা, রাজশাহী ও বগুড়াবাসী। সবখানেই পুরনো বছরের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুনের আহ্বান। নানা লোকায়ত প্রতীকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে বৈশাখ উদযাপন করছে কিশোরগঞ্জবাসী। পুরাতন স্টেডিয়াম থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নড়াইলে বর্ষবরণের আয়োজনে প্রভাতী সঙ্গীত ও মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। বাগেরহাটে পুরাতন স্টেডিয়াম থেকে বেরিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হয় স্বাধীনতা উদ্যানে গিয়ে। বেনাপোলে গরুর গাড়িতে চড়ে শোভাযাত্রায় আসে পল্লীবধূ, সঙ্গে আসে কৃষক কৃষানি। ফুটবল মাঠে বসেছে বৈশাখী মেলা। নেত্রকোনায় মেলা মঞ্চে এসো হে বৈশাখ গেয়ে হয় বর্ষবরণ। পরে মুক্তারপাড়া মুক্তমঞ্চ এলাকা থেকে বের হয় শোভাযাত্রা। এছাড়া নাটোর, দিনাজপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, কুমিল্লা সহ সারা দেশেই ছিল নতুন বছর বরণের আয়োজন। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সারা দেশের পহেলা বৈশাখ বরণের যে উৎসব, সেই উৎসব সম্পর্কে আমরা জানতে এখন সরাসরি চলে যাব চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, বরিশাল এবং সিলেটে। সেখান থেকে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সাব্বির ইরফান। সাব্বির, চট্টগ্রামে আমরা জানি যে সারা দিনই বর্ষবরণের যে উৎসব, সেই উৎসব চলছে এবং মানুষের ঢল নামছে। এখন কি অবস্থা সেখানে? আসলে সারা দিনের মতো কিন্তু চট্টগ্রামে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিকেলবেলা প্রায় সন্ধ্যা চলে এসেছে, এখনো কিন্তু মানুষের ঢল এতটুকু কমেনি এবং মানুষজন দলে দলে গিয়ে যেসব জায়গায় বর্ষবরণ উৎসব হচ্ছে সেখানে কিন্তু মানুষজন ভিড় করছেন। এবং আমি এখন আছি চট্টগ্রামের পাঁচলাইশে। এখানে বেশ কয়েক বছর ধরে RSRM এর সহযোগিতায় এবং পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সহযোগিতায় এখানে একটি পারিবারিক অনুষ্ঠান হতো, কিন্তু এই বছর যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে এখান থেকে কিন্তু এটি পারিবারিক গণ্ডি ছাড়িয়ে পুরো আরও বড় পরিসর বড় পরিসরে এটা ছড়িয়ে পড়েছে এবং মানুষেরও বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং এছাড়া আমরা দেখেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে, CRB, ডিসি হিল, চারুকলা ইনস্টিটিউট, বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন কিন্তু নববর্ষের উৎসবে যোগ দিতে এসছে। অর্থাৎ বলা যায় চট্টগ্রামে যেটা আগে আমরা দেখতাম যে অন্যান্য সময়ে, বিশেষ করে গত 2-3 বছর আগে যেটা আমরা দেখেছি বর্ষবরণ উৎসব শুধু ডিসি হিল আর CRB এই দুটো জায়গাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবারে সেই উৎসবটা কিন্তু পুরো নগরীতে ছড়িয়ে পড়েছে। শুধু নগরীতে বললে আসলে ভুল হবে। আমি যেমন সকালবেলা ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে নগরী কিছুটা বাইরে, এবং এছাড়া কর্ণফুলী নদীর ওপারেও, অর্থাৎ যেটা দক্ষিণ চট্টগ্রাম বলা হয়, সেই অঞ্চলে কিন্তু আমরা দেখেছি ছোট ছোট অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে এবং ওইখানে আমরা যা খবর পেয়েছি ওখানেও মানুষের প্রচুর ঢল নেমেছে। অর্থাৎ বলা যায় মানুষজন কিন্তু বেশ আগ্রহ নিয়ে এই নববর্ষ উদযাপনের অনুষ্ঠানগুলো অংশ নিচ্ছেন। আর আজকে যেহেতু 5:30টার পর থেকে অনুষ্ঠান বন্ধ করে দিতে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে, এটা নিয়ে মানুষের মধ্যে আসলে কিছুটা হতাশা আছে। তারা বলছেন যে অন্যান্য সময় তারা রাত প্রায় 10টা, 11টা, 12টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান যোগ দিতেন, কিন্তু আজ হয়তো একটু হবে না। তবে পাঁচলাইশ আমাদের যেখানে আছি, এখানে কিছুক্ষণ আগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ ছিলেন, তিনি যেটা বলে মহিউদ্দিন মাহমুদ, তিনি এখানে বলে দিয়েছেন এখানে 7টা পর্যন্ত তিনি এখানে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। এবং যেহেতু এটি আবাসিক এলাকার ভিতরে, তাই এখানে আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই অনুষ্ঠানটি নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে একেবারে সহজ হবে এবং এই কারণে তারা আসলে প্রায়
প্রায় 1.5 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছেন। তো এই খবরটা আসলে যখন নগরবাসীর মধ্যে জানতে পারে, এরপর কিন্তু এখানে মানুষজন আসলে আসতে শুরু করেছেন এবং বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ পর এখানে মানুষের ভিড় সবচেয়ে বেশি হবে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এখনো পর্যন্ত বর্ষবিরতি নিয়ে সর্বশেষ খবর। সাব্বির, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের খবর জানানোর জন্য আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, আমরা সাব্বিরের কাছ থেকে চট্টগ্রামের খবর শুনছিলাম যে 5:30 পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা আছে, রাজশাহীর অবস্থাও কি সেই রকম? রাজশাহীতে আসলে আজ সকাল থেকে আমি যদি উৎসবের কথা বলি, যে এটি কিন্তু অন্য ধরনের একটা উৎসব দেখছি মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যেটি দেখছি যে যেইভাবে পারছে আসলে আজকের দিনটাকে, উৎসবটাকে তারা আনন্দমুখর করে কিন্তু প্রথম দিনটাকে কাটানোর যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছে। এবং আজকে আমরা দেখছি যে এইখানে মূলত রাজশাহী শহরের আমরা যদি দুইটি জায়গাকে ধরি, যে এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পদ্মা নদীর পাড়, এই দুইটি জায়গাকে কেন্দ্র করেই কিন্তু উৎসবের আমেজ আসলে আমরা সকাল থেকে একেবারে দেখছি। ঠিক ভোরে সূর্য ওঠার সাথে সাথে যেটি দেখেছি যে পদ্মা নদীর পাড়ে মুন্নুজান স্কুল এলাকায় সেখানে বর্ষবরণের পান্তা ইলিশ আয়োজন, সেই সাথে পদ্মায় গোসলের যে আয়োজন, অনেকেই সেখানে ভিড় জমেছে বিভিন্ন বয়সের মানুষকে। আর সকাল 9টা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান। এর মধ্যে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় তাদের কর্মসূচি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ কিন্তু আলাদা ধরনের আয়োজন করেছে, তাদের এই বর্ণিল আয়োজনের যেমন আছে, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ এবং বিভিন্ন হলগুলোতে আমরা কিন্তু আলাদা আলাদা আয়োজন দেখছি। আলোচনার পাশাপাশি আনন্দ উল্লাস করার জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু তাদের আমরা এইসব অনুষ্ঠানগুলোতে দেখছি। আর রাজশাহী পদ্মা নদীর পাড়ে কিন্তু এরই মধ্যে দুপুরের পর থেকে মানুষের ঢল নামা শুরু হয়েছে, এবং এই মুহূর্তে সেখানে প্রচুর সংখ্যক মানুষ, নারী পুরুষের অন্যরকম ঢল নেমেছে। আর এর বাইরে যেগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পান্তা ইলিশের ছাড়া যেগুলো দেখেছি যে যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন এইসব উৎসবকে আজকের দিনটিকে বরণ করার জন্য যেমন প্রস্তুতি রেখেছিল, বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু এই আজকের দিনটিকে উৎসবকে পালন করা হচ্ছে। আর সবচাইতে বড় বিষয় যেটি হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখছি যে মানুষ আজকের দিনটিকে আনন্দের মধ্যে কাটানোর জন্য ঘুরে বেড়ানোটুকু একটা বড় একটি আয়োজন ধরেছে। এবং এখন দেখছি যে বিভিন্ন রাস্তায় রকমারি সাজে মানুষ সেজেছে, এবং নতুন নতুন পোশাকে সারা শহরেই কিন্তু মানুষের আমরা ঢল দেখছি। এর বাইরে যদি আমরা উপজেলা পর্যায়ে বলি, উপজেলা পর্যায়েও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ছোট ছোট যেসব বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও মানুষের ঢল আছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে সব ধরনের নিরাপত্তা দেখছি, কিন্তু মানুষের যে ঢল উৎসাহ দেখছি তাতে কিন্তু নিরাপত্তা বাহিনীর আলাদা নিরাপত্তার আমরা সেই ধরনের গুরুত্ব এখানে বুঝছি না। এবং নিরাপত্তা বাহিনীর যে পোশাকে খুব বেশি কার্যকর তাদের তেমনটি নয়, কিন্তু সাদা পোশাকে বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা আছে বলে পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এবং সন্ধ্যা নাগাদ বিভিন্ন জায়গাতে এইসব কর্মসূচিগুলো শেষ হবে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ প্রশ্ন। আহসান, আপনাকে ধন্যবাদ। আমরা এখন যাব বগুড়ায়। বগুড়া থেকে আমাদের উৎসবের খবরাখবর জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আপনার কাছে উৎসবের খবর তো জানবই, পাশাপাশি একটি বিষয় জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে 5:30টার মধ্যে উন্মুক্ত স্থানে 5:30টার পরে আসলে কোনো অনুষ্ঠান করা যাবে না। সেই ক্ষেত্রে বগুড়ায় কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিরকম দেখছেন? উৎসবে এর কোনো প্রভাব পড়ছে কিনা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে যতটাই সময় যাচ্ছে ততই কিন্তু উৎসবের মাত্রা বাড়ছে এবং লোকজন ঘর থেকে বেরিয়ে আসছে। বিশেষ করে যেটা আমাদের এখানকার প্রাচীন ঐতিহ্য এডওয়ার্ড পার্ক, সেখানে কিন্তু যে আয়োজনটা হয়েছে বর্ষবরণকে কেন্দ্র করে, সেখানে এখন প্রচুর লোকজনের সমাগম হয়েছে। এই মুহূর্তে 5:30 শুধু নয়, আমার কাছে যা মনে হয়েছে যে রাতকে কেন্দ্র করে সেখানে এখন প্রচুর লোকজনের সমাগম হয়েছে। এই মুহূর্তে 5:30 শুধু নয়, আমার কাছে যা মনে হয়েছে যে রাত 10টা পর্যন্ত ঠিক একই ধারায় লোকজন এখানে থাকবে। আর এই এলাকাটাকে কেন্দ্র করে, সাত মাথা এবং এর আশেপাশের এলাকায় কেন্দ্র করে যে উৎসবের আমেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে তা কিন্তু মাঝরাত পর্যন্ত চলবে বলে আমার কাছে মনে হয়েছে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি, আমি বিষয়টা নিয়ে গতকালও জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে স্বাভাবিকভাবে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় যে পুলিশ থাকে, সদস্য থাকে, তার চেয়ে অনেক বেশি মোতায়েন করা হয়েছে। অন্তত 500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, যার মধ্যে বিজিবি আছে, র্যাব আছে, আর্ম পুলিশ আছে। তারা কিন্তু সাদা পোশাকেও আছে, সাদা পোশাকের বাইরে তাদের নির্দিষ্ট বাহিনীর পোশাকেও পরে আছে। সব মিলিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বগুড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, এবং তার প্রভাবেই কিন্তু হাজার হাজার মানুষ রাস্তা থেকে চলে এসেছে, যে যার মতো করে আনন্দ উপভোগ করছে। বিশেষ করে আজকে
আজকের এই বর্ষবরণকে কেন্দ্র করে কিন্তু সবাই খুবই উচ্ছ্বসিত, সবাই খুবই আনন্দিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব ভালো রয়েছে। আর আপনি যেটা 5:30টার কথা বলছেন, আসলে কোনোভাবেই 5:30টার মধ্যে কোনো অনুষ্ঠানে শেষ করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ অনেকেরই পূর্ব নির্ধারিত সময়সূচিতে 9টা, 9:30, 8টা এই পর্যন্ত রয়েছে, কিন্তু এটা চলবে মাঝরাত পর্যন্ত। আর সব মিলিয়ে স্থানীয় প্রশাসন বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশির ব্যবস্থাও রেখেছে, যদি কাউকে সন্দেহ হয় তাৎক্ষণিকভাবে তারা তল্লাশিও করছে। এই ছিল বগুড়া এবং এর আশেপাশের এলাকার বর্ষবরণকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজনের খবর আমার কাছে। মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা এবার বরিশালের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। আমরা মুরাদের কাছে চলে যাচ্ছি। মুরাদ, আমাদের একটু বলবেন যে আমরা দেখি বিভিন্ন বিনোদন কেন্দ্রে পহেলা বৈশাখে একটা বড় ধরনের চাপ পড়ে এবং সবাই আসলে সেজেগুজে সেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন। বরিশালের বিনোদন কেন্দ্রগুলোর কি অবস্থা? ধন্যবাদ খালেদ ভাই। অবশ্যই এক অবস্থা, অন্যান্য জায়গায় যে অবস্থাটি রয়েছে, বরিশালে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে প্রচণ্ড ভিড়। আপনি জানেন যে বরিশালে কীর্তনখোলা নদী পাড় ঘিরে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে, যেটি প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ। সেই পার্কটিকে ঘিরে বিকেলবেলা আমাদের এখানে আজকে প্রচণ্ড রোদ ছিল সারাটা দিন। তো বিকেলে যখন মেঘ করে ঠিক তার পরপরই সেখানটায় মানুষ জমতে শুরু করে, কীর্তনখোলা নদীতে নৌকা নিয়ে নেমে পড়েছে অনেকে। এছাড়া অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আমাদের হচ্ছে প্ল্যানেট ওয়ার্ল্ড সহ আপাতত 3টি বৈশাখী মেলার যে ক্ষেত্রগুলো রয়েছে, সেখানেও আমাদের প্রচণ্ড ভিড় আমরা দেখতে পেরেছি সন্ধ্যার আগেই। অন্যান্যবার কিন্তু সন্ধ্যার পর হয়। কারণ একটা কথা আমি অন্যান্য আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুনছিলাম যে রাত বিকেল 5:30টার পর যে মানে বন্ধ করে দেওয়ার মেলা বা যে আনুষ্ঠানিক কথা আছে সেই বিষয়ে পুলিশের একটি ব্যাপার। বরিশালে কিন্তু আদৌ এ ধরনের কোনো কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। গতকাল রাত 3টা পর্যন্ত বরিশালের পুরো অ্যারেঞ্জমেন্ট নিয়ে এবং মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে পয়লা বৈশাখের যে মেলাগুলো নিয়ে এই নিয়ে পুলিশের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে নানা প্রসঙ্গ উঠে এসেছে, কিন্তু এখানে মেলা কটা শেষ করতে হবে বা গ্যাদারিংগুলো কটার মধ্যে বন্ধ করতে হবে এই বিষয়টি আদৌ উঠে আসেনি। সেক্ষেত্রে আমরা মানে বোঝাই যায় যে বরিশালে মিডনাইট পর্যন্ত প্রত্যেকটি মেলা চলবে। আর যে কথাটি বলা হচ্ছে যে আজকে সকাল থেকে যে বরিশালে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়, আপনারা জানেন যে এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে উদীচী এবং চারুকলার মধ্যে একটি দ্বন্দ্ব ছিল, যেটি গতকাল রাতে মিট আপ হয়ে যাওয়ার পর উদীচী প্রভাতী স্থল বিএম স্কুল থেকেই মঙ্গল যাত্রা বের হয়, সেটি সারা শহর ঘুরেছে এবং তাদের অন্যান্য বারের চেয়ে লোকের সমাগম দেখেছি অনেক বেশি। তো সেক্ষেত্রে এবারে যে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেই প্রায়োরিটির বিষয়টি খুবই লক্ষণীয় ছিল, যে দেশের বিভিন্ন আঙ্গিক এই মেলায় এই মঙ্গল শোভাযাত্রায় উঠে এসেছে প্রকৃতি, উঠে এসেছে পরিবেশ এবং গাছ বাঁচান, ইলিশ মাছ বাঁচান। বড় ইলিশ মাছ নিয়ে এবার মঙ্গল শোভাযাত্রায় তারা হাজির হয়েছেন এবং স্পষ্টত বলেছেন ইলিশ আমাদের কাছ থেকে ক্ষয়ে যাচ্ছে, ইলিশকে বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে এখন যে অবস্থাটি বিরাজ করছে, সেক্ষেত্রে আসলেই বরিশাল এখন নববর্ষে আনন্দমুখর। খালেদ ভাই। মুরাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সিলেটের খবর জেনে আসি। সিলেটে আছেন সহকর্মী আল আজাদ। আপনার কাছে যেটি জানতে চাই যে সিলেটে আমরা জানি নববর্ষের বা অন্যান্য যেসব উৎসব হয় সেগুলো বেশিরভাগই কেন্দ্র করে হয় কেন্দ্রীয় শহীদ মিনার অথবা শিল্পকলা একাডেমি, এছাড়া আরো হাতে গোনা কয়েকটি জায়গা। সেই ক্ষেত্রে বিনোদন কেন্দ্রের একটি বড় ধরনের অভাব কিন্তু আমরা সিলেটবাসীর কাছ থেকে প্রায়ই শুনে আসি। সিলেটের লোকজন আসলে যে নববর্ষ উদযাপনের যে উৎসব, সেই উৎসবটা কিভাবে পালন করছেন? সিলেটের মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে এই যে ছুটি থাকে, বিশেষ করে যেসব ছুটি হয় বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে ছুটি হলেই বিনোদন কেন্দ্রগুলোতে যায়। তবে আজকের ছুটিটা তারা ভোগ করছে আসলে মহানগরীর প্রায় পুরো মহানগরী জুড়ে অনুষ্ঠান হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে অনুষ্ঠানাদি, মঙ্গল শোভাযাত্রা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাটক হচ্ছে, মেলা বসেছে। এইসব অনুষ্ঠানে এইসব মেলায় কিন্তু এখন মানুষের ভিড় সবচেয়ে বেশি। সকালে প্রচণ্ড ভিড় ছিল, এরপর দুপুরে একটু বিরতির পর এখন কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। যদিও সময় বেঁধে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে যে সন্ধ্যার আগে অনুষ্ঠানগুলো শেষ করার জন্য, কিন্তু সর্বশেষ আমি সিলেট মহানগর পুলিশের যিনি মিডিয়ার দায়িত্বে আছেন এডিসি রহমতুল্লাহ, তার সাথে আমি কথা বলে তিনি বলেছেন যে আমরা সবাইকে অনুরোধ করেছি যে সন্ধ্যার আগে অনুষ্ঠান শেষ করা, কিন্তু এরপরও কিছু জায়গায় অনুষ্ঠান হবে। সিলেট সিটি কর্পোরেশন 15 দিনের একটি বৈশাখী মেলা করেছে, তারা প্রতি বছরই এই বৈশাখী মেলার আয়োজন করে থাকে। এরপর শিল্পকলা একাডেমি সকাল থেকে অনুষ্ঠান করেছে। সিলেটের যেসব বিশ্ববিদ্যালয় আছে,
যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এবং এমসি কলেজ সহ যতগুলো কলেজে সব কলেজেই অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে সেগুলো নিজস্ব উদ্যোগে অনুষ্ঠান করছে। উদীচী অনুষ্ঠান করেছে, সম্মিলিত নাট্যপ্রস অনুষ্ঠান করেছে, অন্যান্য যে সংগঠন আছে সেগুলো অনুষ্ঠান করেছে। আর সিলেটে একটা বিশেষত্ব হচ্ছে গতকাল সন্ধ্যায় সূর্যাস্তের পরপরই কিন্তু সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ যারা জানিয়েছেন যে তারা এমনিতেও সিলেটে পুলিশ, র্যাব এবং বিজিবির টহল আছে, এরপরও তারা কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সাদা পোশাকে যথেষ্ট পুলিশ সদস্য মাঠে আছেন। আর জেলা পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হচ্ছে পুরো জেলায় আজকে বৈশাখী উৎসব হচ্ছে, নববর্ষ উদযাপিত হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে। অতীতে কখনো এত স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে দেখা যায়নি। এই যে এত কিছু গেল, এই গত কিছুদিন ধরে যে এত নৃশংসতা, এত হরতাল, এত অবরোধ, এরপরও মানুষ নিজের দিনটিকে, অর্থাৎ এই যে নববর্ষ, বাংলা নববর্ষ, এটা আমাদের নিজস্ব দিন, এই দিনটিকে উদযাপন করার জন্য, নতুন বছরকে বরণ করার জন্য মানুষের যে আগ্রহ, উচ্ছ্বাস, এটা আসলে একটা দেখার মতো বিষয়, একটা বিশেষ একটা বিষয়। এই হচ্ছে সিলেটের অবস্থা। আলাজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সারা দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন উৎসব উদযাপনের খবর। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে।